সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দু, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করবার জন্য হাজির হলাম তার শিরোনাম হচ্ছে ভারতের নির্বাচন, বিজেপি বনাম কংগ্রেস। তো এই সংক্রান্ত বিষয়ে গত 21শে মে 2024 তারিখে একটি প্রথম সারির দৈনিক একটি উপসম্পাদকে ছেপেছে। ওই উপসম্পাদকে বলা হচ্ছে, ভারতের 18তম লোকসভা নির্বাচন 19শে এপ্রিল শুরু হয়েছে। 7 ধাপের নির্বাচন শেষ হবে 1 জুন। ফলাফল জানা যাবে 4 জুন। এই নির্বাচন সম্পূর্ণভাবে ইভিএমে সম্পন্ন হচ্ছে। ভোটার প্রায় 97 কোটি। নির্বাচন হচ্ছে 545টি আসনের 543টিতে। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে একটি দলকে অথবা জোটকে ন্যূনতম 272টি আসন পেতে হবে। রাজ্যভিত্তিক অনেক দলের মধ্যে প্রতিযোগিতা থাকলেও নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন বিজেপি, তাদের জোট এনডিএ এবং প্রধান বিরোধী দল কংগ্রেস ও তাদের জোট আইএনডিএ। এই নির্বাচনের মাধ্যমে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার বা আশা করছে। অন্যদিকে বিরোধীরাও ভালো করা আশাবাদী। বিজেপি ও এনডিএ 400 আসনে জয়ী হতে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। বিশ্লেষকদের মতে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোট ক্ষমতায় ফিরবে, তবে দুর্বল জোট হতে পারে। এরই মধ্যে বিজেপি তার হিন্দুত্ববাদী এজেন্ডা সামনে রেখে সংবিধান পরিবর্তন করে ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিবর্তনের ঘোষণা দেওয়ায় দেশটির ধর্মনিরপেক্ষপন্থীরা শঙ্কিত হয়ে পড়েছেন। বিজেপি এবারের নির্বাচনী প্রচারণায় প্রথম বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় অনুভূতি কাজে লাগাতে চেয়েছিল। তবে রাম মন্দির নির্মাণের আগেই যে উন্মাদনার কথা শোনা গিয়েছিল, মন্দির উদ্বোধনের পর সেটা দেখা যায়নি। এটা ভারতের জন্য অবশ্যই ভালো বলতে হবে। অনেক বিশেষজ্ঞের মতে চতুর্থ দফা নির্বাচনের পর বিজেপি ও জোটের মধ্যে কিছুটা অস্থিরতা লক্ষণীয়। যেহেতু এবার গত নির্বাচনের মতো জাতীয়তাবাদের চেতনা, পুলওয়ামার মতো ঘটনা, পাকিস্তানের বিরুদ্ধে এজেন্ডা নেই, তাই অন্যান্য ব্যর্থতা রাখতে ধর্মীয় কার্ড ব্যবহার করতে হচ্ছে। ভারতে গত 10 বছরের মোদী সরকারের শাসনামলে অর্থনৈতিক প্রবৃদ্ধির ভ্রান্ত ধারণা, শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্ব বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, রুপির নিম্নমুখী মান এবং করোনাকালের অব্যবস্থাপনায় সবই প্রকট হয়ে উঠেছে। এসব জাতীয় ইস্যুকে পাশ কাটিয়ে বিজেপি ধর্মান্ধতা ও হিন্দুত্ববাদের বিষয়টিতেই জোর দিচ্ছে বলে মনে হচ্ছে। মোদী সরকারের এই প্রয়াসে বলিউডের কিছু নির্মাতা যোগ দিয়েছেন, কিন্তু এসব চলচ্চিত্র সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো সাড়া জাগাতে পারেনি। এবারের নির্বাচন যেভাবে ক্ষমতাসীন দল বিজেপি নিজেদের অনুকূলে আনার চেষ্টায় নির্বাচন আইন মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে চলেছে, এর বিরুদ্ধে প্রচুর অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়লেও কমিশনে তেমন তৎপর হতে দেখা যাচ্ছে না। বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে সাম্প্রতিক বক্তব্যের অভিযোগ করা হলেও দলটির প্রার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বিজেপির প্রধানকে দায়সারা চিঠি দিয়ে নির্বাচন কমিশন বেশ বিতর্কিত হচ্ছে। পর্যবেক্ষকদের মতে বিগত দিনগুলোই ক্ষমতাসীনরা যেভাবে এই প্রতিষ্ঠানগুলো চেপে ধরেছে, তাতে ভারতের বিচারালয় থেকে শুরু করে নির্বাচন কমিশনও স্বাধীনভাবে কাজ করতে পারছে না। বিশেষ করে নির্বাচন কমিশনে 2 জন কমিশনার নিয়োগের ক্ষেত্রে আইনের ফাঁক করে ব্যবহার করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। অনেক জায়গায় ভয়ভীতি দেখিয়ে অথবা সামান্য কারণে মনোনয়নপত্র বাতিলের অভিযোগ রয়েছে মোদী সরকারের বিরুদ্ধে। ছোটটেরেকের আসনে বিভিন্ন অভিযোগে প্রধান বিরোধী দলীয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বিভিন্ন কারণে, অন্যদের মনোনয়নপত্র প্রত্যাহারের কারণে আসনটিতে বিজেপি প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন সমালোচনার মুখে পড়েছে। এ ধরনের বহু অভিযোগ রয়েছে যার সিংহভাগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের ভোটের হার প্রকাশ নিয়েও জোর সমালোচনা চলছে। তৃতীয় ধাপে পর্যবেক্ষক নাগরিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের অনুরোধ আবির সত্ত্বেও বৈধ ভোটারের সংখ্যা প্রকাশ করেনি বা করার ইচ্ছা প্রকাশ করেনি তারা।
নির্বাচন কমিশনের এসব কার্যকলাপকে খুব ভালোভাবে গ্রহণ করছে না সংশ্লিষ্টরা। অভিযোগ অব্যাহত রয়েছে যে কিছু কিছু জায়গায় সংখ্যালঘু ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এবার ভারতের নির্বাচনে দুর্নীতি একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ইলেকটোরাল বন্ড ইস্যু প্রকাশিত হওয়ার পর থেকে। এই মারফত অজ্ঞাত ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে বিশাল অঙ্কের অর্থ রাজনৈতিক দলকে অনুদান দেওয়া হচ্ছে। অনুদানের প্রায় 7,000 কোটি রুপির মধ্যে শীর্ষে রয়েছে বিজেপি, তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস 1,300 কোটি রুপির বেশি। অবশ্য কর বিভাগ অনাদায়ী করের অজুহাতে কংগ্রেস সহ কয়েকটি বিরোধী দলের তহবিল অকার্যকর রেখেছে। এবার ভারতেও প্রচার মাধ্যমে অনেক নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। সব মিলিয়ে মনে হতে পারে সরকারি দল বিজেপি আবার ক্ষমতায় আসবে, কিন্তু একক শক্তি হওয়া নিয়ে সন্দেহ রয়েছে। চতুর্থ দফা ভোট গ্রহণ পর্যন্ত আসা বিভিন্ন অভিযোগের কারণে স্পষ্ট হচ্ছে এবার ভারতের নির্বাচনী ব্যবস্থায় যথেষ্ট ব্যত্যয় ঘটেছে। উদার গণতান্ত্রিক দেশের সূচকে ভারতের অবস্থান 104তম। ভারত পড়েছে নির্বাচন ভিত্তিক স্বৈরতন্ত্র বিভাগে। ভারতের এই অবস্থা গণতান্ত্রিক বিষয়ের জন্য উদ্বেগজনক। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ কথা বলছিলাম ভারতের নির্বাচন নিয়ে, বিজেপি বনাম কংগ্রেস এই শিরোনামে। আপনারা সবাই জানেন যে ভারতের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আঞ্চলিক সহ জাতীয় পর্যায়ের বিভিন্ন দল অংশগ্রহণ করছে। তো বিভিন্ন দল অংশগ্রহণ করলেও এটার মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিজেপি এবং কংগ্রেস। তো যেহেতু বিজেপি পরপর দুবার ক্ষমতা আছে, তৃতীয়বারের মতো আবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতা আসতে চাচ্ছে। আর কংগ্রেস অতীতে তারা তো ইন্ডিয়াকে, এই ভারতকে বহুবার শাসন করেছে, তারা অনেকবার ক্ষমতায় ছিল, এবারও তারা আশা করছে যে ক্ষমতায় যাওয়ার জন্য। এখন ভারত তো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ। সারা বিশ্বের যেসব দেশগুলোতে গণতন্ত্র তুলনামূলকভাবে শক্তিশালী, মজবুত, তাদের ভিতরে ভারতকে আগে বিবেচনা করা হতো। সারা পৃথিবীতে যেসব দেশে গণতন্ত্র শক্তিশালী সেগুলোর ভিতরে ধরেন কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, নরওয়ে, আমেরিকাও কিছুটা, যদিও আমেরিকার গণতন্ত্র নিয়ে ইদানিংকালে অনেকেই প্রশ্ন তোলে। এখন ভারতের যে একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা মনে করতাম, বা সারা বিশ্বের যারা রাজনৈতিক বিশ্লেষক তারা মনে করত, কিন্তু বিগত বছরগুলোতে এই ভারতের গণতন্ত্র সূচকে তারা এখন 104তম অবস্থান করছে। এতে বোঝা যায় যে ভারতের গণতন্ত্রকে যেভাবে আগে মজবুত চিন্তা করা হতো, এখানে কোথাও একটা ব্যত্যয় ঘটেছে। এখন আমাদের প্রত্যাশা হচ্ছে যে ভারত যেহেতু একটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, একটা বৃহৎ অর্থনীতির দেশ, বৃহৎ গণতান্ত্রিক দেশ, বিশ্বের অসংখ্য লোক এখানে বসবাস করে। এই দেশের গণতন্ত্র যদি মজবুত হয় তাহলে বিশ্বের জন্য একটা আদর্শ অনুকরণীয় হবে। আর এই ভারতের গণতন্ত্র যদি দুর্বল হয়ে পড়ে, গণতন্ত্র যদি টেকসই না হয়, এটাও সারা বিশ্বের জন্য একটা খারাপ উদাহরণ হয়ে থাকবে। তাই আমি আশা করি যে ভারতে আগে যাই ঘটুক না কেন, এবার যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, ত্রুটি বিচ্যুতি অনেক নির্বাচনই হয়ে থাকে। আমি আশা করি যে নির্বাচন কমিশন এবং ভারতের মূল দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যারা ভালো করবে তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং ভারতে একটি উদার এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিণত হবে। এটা বিশ্ববাসীর মতো আমাদের সবারই প্রত্যাশা। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আশা করতেই পারি যে ভারত এবং সেখানকার জনগণ তাদের নেতা নির্বাচন করবে এবং এই ভোটাভুটির মাধ্যমে যারা বেশি আসন পাবে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। তবে কেউ কেউ এবার মনে করছেন, এবং আমিও, আমার সন্দেহ হয় যে এবার হয়তো পূর্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ কেউ নাও পেতে পারে, একটি ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে। তো যাই হোক, আমার আলোচনা দীর্ঘায়িত না করে, ভারতের গণতন্ত্র যদি টেকসই হয়, মজবুত হয়, সেটা আমাদের জন্য, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের জন্য এটা ভালো নিউজ বলেই, ভালো সংবাদ বলেই আমরা বিবেচনা করব। তো আজকে যে আলোচনাটি শুরু করেছিলাম সেটি আর না বাড়িয়ে আমার আলোচনাটি এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।